ছোঁয়ার জন্মদিন আগামীকাল, আর সাদি বাড়িতে ফিরতে পারবে না। ছোঁয়ার ইচ্ছে ছিল ঠিক ঠিক 12টায় তার বর তাকে বার্থডে উইশ করবে, হ্যাপি বার্থডে বলবে, ছোট্ট একটা কেক কাটবে। কিন্তু তার বরটাই লাপাত্তা। সকালে বলেও গেল না যে আজ বাসায় ফিরতে পারবো না। দিব্যি কলেজে পৌঁছে দিয়ে চলে গেল। কলেজ শেষ করে ছোঁয়া বাসায় ফেরার পরে জানতে পারল সাদমান চৌধুরী উর্ফে ছোঁয়ার করলা বর আজ বাসায় ফিরবে না। মনটা তার ভীষণ খারাপ। প্রতি বছর ছোঁয়া অপেক্ষায় থাকতো সাদির থেকে একটু শুভ জন্মদিন শুনবে বলে, কিন্তু কোনোদিনও সেই সৌভাগ্য হয়নি। আজকে তো সে ছোঁয়ার বর, তো আজকে তো একটু উইশ পেতেই পারত। কলেজ থেকে ফিরে ছোঁয়া কিচ্ছু মুখে তুলেনি, মন খারাপ করে বসে আছে তার রুমের বেলকনিতে। নাজমা বেগম অনেকক্ষণ টানাটানি করে গিয়েছে খাওয়ার জন্য, কিন্তু ছোঁয়া যায়নি, বলেছে পরে খাবে। নাজমা বেগমও ভেবে নিয়েছে হয়তো খেয়ে এসেছে, তাই জোর করেনি। সিমিও এসেছিল, তবে খাওয়ার জন্য জোর করেনি, শুধু জিজ্ঞেস করেছিল জন্মদিনে কি উপহার নিবে। প্রতি বছরই ছোঁয়া এটা ওটা আনতে বলে, কিন্তু এই বছর কিছুই আনতে বলেনি। বলেছে গিফট কি বলে দিতে হয়, তোমার যেটা ভালো লাগে সেটা এনো। সিমি প্রথমে অবাক হয়েছিল, পরে চিন্তা করলো বয়স বাড়ছে, তার সাথে বুদ্ধি চিন্তা ভাবনা বদলেছে। বিকেল গড়িয়ে রাত নেমে আসে, ছোঁয়ার মন ঠিকই হচ্ছে না। সে এখনো বেলকনি থেকে নড়েনি। তখনই ছোঁয়ার ফোন বেজে ওঠে। ফোনটা পায়ের কাছেই ফ্লোরে পড়েছিল। ছোঁয়া কালো আসমান থেকে দৃষ্টি সরিয়ে ফোনের দিকে তাকায়। বিরক্তি দিতে চোখ মুখ কুঁচকে ফোনটা হাতে তুলে রিসিভ করার ইচ্ছে ছিল না, কিন্তু সাদি নামটা দেখে রিসিভ না করে পারল না। ভালোবাসার মানুষ তো, তার ডাকে সাড়া না দিয়ে পারা যায়? ফোনটা কানে রাখতেই ওপাশ থেকে ভেসে আসে গম্ভীর পুরুষালী কণ্ঠ। ভাইয়ার সাথে চলে এসো জান, তোমার জন্য সারপ্রাইজ আছে, বলেই কল কেটে দেয়। চোখ দুটো বড় বড় হয়ে যায় ছোঁয়ার। তার গুমড়োমুখ করলা বর তার জন্য সারপ্রাইজ রেখেছে। এক লাফে দাঁড়িয়ে যায়, অগোছালো চুলগুলো হাতে করে খোপা করে রুম থেকে বেরিয়ে পড়ে। কাউকে না জানিয়ে চলে আসে বাইরে। সেখানে সিফাত গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। ছোঁয়াকে ঝড়ের বেগে আসতে দেখে মুচকি হাসে। পাগল একটা। ছোঁয়া সিফাতের সামনে এসে দুই হাতে পেট চেপে ধরে হাঁপাতে হাঁপাতে বলে, ভাইয়া তাড়াতাড়ি চলো, আমার জামাই আমার জন্য অপেক্ষা করছে। সিফাত শব্দ করে হেসে ওঠে, চলো। বাসর ঘর সাজানোর দায়িত্ব চেপেছে সামির, আসিক, সিফন, রিমি এবং ইরার কাঁধে। সকলেই কাজে লেগে পড়েছে। আর সামির ফ্লোরে পা ছড়িয়ে বসে গাঁদা ফুলের একখানা মালা গলায় পড়ে উচ্চস্বরে গান ধরেছে। আকাশে লক্ষ তারা, চাঁদের মতো আলো দেয় না, আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না, আমার বাপ বুঝে না, বিয়ে আমার দেয় না, দুঃখ আমি রাখিব কোথায়, ঐশী তো পাত্তা দেয় না, বুড়া তো হয়েই গেলাম, বিড়াল মারতে পারলাম না। সামিরের উদ্ভট গান শুনে সকলে হেসে ফেলে। সামির দীর্ঘশ্বাস ফেলে বলে, সাদি চাচা, যার মেশিন নিয়ে কাল অবধি চিন্তিত ছিলাম আমি, সেও বাসর করতে যাচ্ছে। আর আমি তরতাজা জোয়ান রোম্যান্টিক বেডা, আমার কপালে বাসর জুটছে না। দুঃখের কথা কমু কার কাছে? সামিরের আহাজারিতা কেউ দুঃখ পায় না, বরং সকলেই মজা নেয়। আসিক বলে ওঠে, তোর কপালে বিয়া নাই। সামির এক লাফে দাঁড়িয়ে যায়, আসিকের পা দুটো চেপে ধরে, এমন কথা কইস না, বিয়া ছাড়া আমি বাঁচতে পারবো না। রিমি চুল টেনে সরিয়ে দেয় সামিরকে, ডিস্টার্ব করিস না, সর এখান থেকে। সিফন বলে ওঠে, তোরা দুইজন সর, ছোঁয়া চলে আসছে প্রায়, তোরা গিয়ে তাকে সাজিয়ে দে, বাকিটা আমরা সামলে নিব। রিমি এবং ইরা মুখ বাঁকিয়ে চলে যায়। এখানে সামিরের মাথায় একখানা বুদ্ধি চলে আসে, সাদি চাচার খাট ভাঙলে কেমন হয়। আসিক এবং সিফন ভুরু কুচকে তাকায়। সামির ব্যাপারটা ওদের বুঝিয়ে বলে এবং ওরাও সঙ্গ দেয় সামিরকে। প্ল্যানিং করে ফেলে সাদি চাচাকে জব্দ করার। বাসর খাট সাজানো শেষ, সাদিও চলে এসেছে। সামির সাদিকে পাঞ্জাবি পরিয়ে দিয়েছে। সাদির পরার একদম ইচ্ছা ছিল না,
কিন্তু আজকে কেন জানি বাধা দিতে ইচ্ছে হলো না। ওইদিকে ছোঁয়াকেও সাজিয়ে দিয়েছে ইরা এবং রিমি। সব জিনিস সাদি পছন্দ করে কিনে এনেছে। এটা রিমির থেকে শুনেছে ছোঁয়া, আর শুনতেই মনটা খুশিতে নেচে উঠেছে। বরের থেকে প্রথমবার কিছু পেল, মনটা খুশি হয়ে যাবে না? লাল টুকটুকে জামদানি শাড়ি, ম্যাচিং ব্লাউজ, হালকা মেকআপ, ঠোঁটে লাল লিপস্টিক, গায়ে হালকা গোল্ডের গহনা, সব মিলিয়ে পারফেক্ট লাগছে ছোঁয়াকে। নিজেকে দেখে নিজেই লজ্জা পাচ্ছে ছোঁয়া। রিমি ছোঁয়ার গালে হাত দিয়ে বলে, মাশাআল্লাহ, বন্ধু আমার আজকে পাগল হয়ে যাবে। ছোঁয়া লাজুক হাসে। আপু লজ্জা দিও না প্লিজ, আমার গা শিউরে উঠছে। হেসে ফেলে রিমি। আরও একটু লজ্জা দিতে ইচ্ছে করছিল, কিন্তু বাচ্চা একটা মেয়ে, তাকে আর কত লজ্জা দিবে। ছোঁয়াকে ফুল সাজানো খাটে বসিয়ে দেয় রিমি। বসিয়েছে সামিরের নির্দেশনা মতে, কারণ সামির উত পেতে দাঁড়িয়ে আছে। ছোঁয়াকে বারবার বলছে, ছোঁয়া বউদের ডান পাশে বসতে হয়, বাঁ পাশে বররা বসে। তুমি জানোই তো সামির বাম পাজরের হাড় দিয়ে বউদের তৈরি করা হয়। সামিরের ছলে গলে গিয়েছে ছোঁয়া, সে আর বাম পাশে বসবেই না। ছোঁয়াকে বসিয়ে সকলে দরজার কাছে চলে যায়। সাদি কোনো কথা না বলে 10,000 টাকার একটা ব্যান্ডিল সামিরের হাতে দেয়। সামির খুশি হতে পারে না। ভেবেছিল বন্ধুর সাথে একটু মস্করা করবে, কিন্তু তার হতে দিল কই। শালা বাসর করার জন্য একদম পাগল হয়ে গিয়েছে, একটু মস্করা করতেও দিল না। সাদি সামিরের কান ধরে তাকে দরজা থেকে সরিয়ে ভেতরে ঢুকে পড়ে এবং ঠাঁস করে দরজা বন্ধ করে দেয়। সামির বিশ্বজয়ের হাসি দেয়, তোরা দাঁড়া এখানে, এখনই একটা ম্যাজিক দেখাবো। সিপন আশিক ওরা বুঝতে পারলেও ইরা এবং রিমি বুঝতে পারে না। ওরা সামিরের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, আর সামির আশিক সিফন দরজায় কান পাতে। সাদি ছোঁয়ার দিকে এক পলক তাকিয়ে মুচকি হাসে। ছোঁয়া লজ্জায় মাথা নুইয়ে রেখেছে। পৃথিবীর সমস্ত লজ্জা যেন আজকে তার ওপরে ভর করেছে। এত লজ্জা এতদিন কোথায় ছিল? এই যে মাথা তুলে সাদির দিকে তাকাতে পর্যন্ত পারছে না। সাদি খাটে বসতে যায়, নিজের ভরটা খাটের ওপর দিতেই ঠাস করে শব্দ হয়ে খাটটা ভেঙে যায়। ছোঁয়া লাফিয়ে ওঠে। সাদিও হতদম্ভ। খাট কি করে ভাঙলো? সামির চেঁচিয়ে ওঠে, কি হলো, কি হলো, কিসের শব্দ? ছোঁয়া এক দৌড়ে দরজা খুলে দেয়। ভয় পেয়েছে সে ভীষণ। হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়ে সকলে। ইরা ছোঁয়াকে জড়িয়ে নেয়। সাদি শুকনো ঢোক গিলে সোজা হয়ে দাঁড়ায়। সামির, বিশ্বাস কর ভাই, খাটটা আগেই ভাঙা ছিল। সাদির চোখ মুখ শুকিয়ে গিয়েছে। এরকম বেকায়দায় সম্মুখীন সে আগে কখনো হয়নি। বন্ধু বান্ধবরা কি ভাববে? বাসরাতে খাট ভাঙলো। স্বামীর দাঁত কেলিয়ে খাটটার দিকে তাকিয়ে আছে। মনে মনে সে হেসে গড়াগড়ি খাচ্ছে। আহা, বাসর ঘরে বন্ধু খাট ভেঙেছে, ইতিহাসের পাতায় কি লিখে রাখা উচিত নয়? রিমি দাঁতে দাঁত চেপে বলে, একটু প্রাইভেসি দিলাম কি না, তাতে খাট ভেঙে ফেললি? স্বামী রাজকীয় ভঙ্গিমায় ভাঙা খাটের এক কোণে বসে পড়ে। আহ রিমি, আমাদের সাধু বেবি স্পেশাল না, তার বাসর স্পেশাল হবে না? আশিকও তাল মেলায়। সাদির থেকে আমাদের শেখা উচিত। বাসর ঘরে খাট ভাঙা বাধ্যতামূলক। স্বামীর হাই তুলে বলে, বাসর ঘরে খাট ভাঙতে না পারলে বউকে ছুঁয়েও দেখব না, এই যে সাদির ভাঙা খাটের কসম। ছোঁয়া এখনও কাচমুচু হয়ে দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়ে গেছে খাট ভাঙাতে। খাট তো বেশ মজবুত, তাহলে ভাঙলো কি করে? সাদি কি বেশি ভারী হয়ে গিয়েছে, নাকি অন্য কোনো ব্যাপার? নিশ্চয় সাদি ভারী হয়ে গিয়েছে বেশি। বাই এনি চান্স সাদি যদি ছোঁয়ার ওপরে পড়তো, তাহলে ছোঁয়ার কি অবস্থা হতো? এতক্ষণে নিশ্চয় পটল তুলতো। শুকনো ঢোক গিলে ছোঁয়া ভয়ার্থক দৃষ্টি তাকায় সাদির মুখ পানে। বেচারা বিরক্তিতে নাক মুখ কুচকাচ্ছে। নিশ্চয় ছোঁয়াকে এভাবে পিষে ফেলতে না পেরে বিরক্ত সে। সামির বেশ আরাম করে হাই তুলছে। তার মনের মধ্যে খুশির প্রজাপতিগুলো পাখা মেলে উঠছে। সিপন এবং আকাশও মজা ওড়াতে প্রস্তুত। ভাই বলছি কি, তোর বউটা এখনো ছোট, একটু বড় হওয়ার চান্স দে। তুই যেভাবে খাট ভেঙেছিস তাতে তো মনে হচ্ছে ছোঁয়াকে। আশিক বাকি কথা শেষ করতে পারে না, তার আগেই সামির বলে ওঠে, না ছোঁয়া আমার ছোট বোন, তার সাথে এরকম অন্যায় আমি হতে দিতে পারি না। সেলিম চাচা আমাকে দায়িত্ব দিয়েছে ছোঁয়াকে সুরক্ষিত রাখার। সাদি কপাল চাপকে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। মনে মনে নিজেকে বেশ কয়েকটা গালিও দিয়ে ফেলেছে ইতিমধ্যে। কেন এনেছিল হনুমানের দলকে এখানে?
বাসর ঘর না সাজালে কি বাসর হয় না? অবশ্যই হয়। সিফন বলে ওঠে। সামির চল আমরা ছোঁয়াকে নিয়ে চলে যাই। সেলিম চাচা তার আদরের মেয়েকে সবার আগে বার্থডে ইউজ করবে তো। সাদি এবার ক্ষেপে ওঠে। বুঝেছি, বাসর করতে হলে বউ নিয়ে বনবাসে যেতে হবে আমার। সাদির কথাটাই বেশ মজা পায় সামির। সাদির পিছে হাত দিয়ে বেশ ভাব নিয়ে বলে, সেখানেও পেছন পেছন চলে যাব ভাই। সাদি চোখ পাকিয়ে তাকায় সামিরের দিকে। সামির এক গাল হেসে শার্টের কলার ঠিক করে। ঐশীর সাথে আমার বিয়েটা দিয়ে দে, তোর ভাঙা খাটের কসম, আর জীবনেও জ্বালাবো না তোদের। এতক্ষণে ছোঁয়া মুখ খুলে সে মাথার ঘোমটা ফেলে বলে ওঠে, সামির ভাইয়া তুমি কিন্তু ঠিক করছো না। এর দায় যে আমার ঘাড়ে এসে পড়বে সেটা জানো তুমি? আমাকে চুমু খাবে না, এমনকি ঘরেও নেবে না। বজ্জাত লোক, তোমরা ওনার পেছনে লেগো না। চোখ বড় বড় হয়ে যায় সকলের। রিমি হেসে ফেলে। মেয়েটা একদমই বাচ্চা। সামির সাদিকে ধাক্কা দিয়ে ফেলে, এগিয়ে যায় ছোঁয়ার দিকে। সাদি চাচা চুমুও খায়? কোথায় চুমু খায়, হাতে নাকি গালে? ইরা সামিরের পিঠে থাপ্পড় মেরে বলে, কিরে তোর না ছোট বোন হয়? সর, কথায় কথায় টাচ করবি না। আমার শরীরের একটা ভার্জিনিটি আছে। আমি চাই আমার সব ভার্জিনিটি সব ঐশী নষ্ট করুক, তুই ছুবি না। ইরা ভেংচি কেটে চুল টেনে দেয় সামিরের। সামির ইরাকে ধাক্কা দিয়ে সরায়। আপাতত ছোঁয়া আমার বন্ধুর বউ, আমার হক আছে ওদের রোম্যান্সের ঘটনা শোনার। রিমি বলে ওঠে, তাহলে তো তোর হক আছে ওদের বাসর ঘরে বসে থাকার। আয় তোরে একখানা চুমু খাই। এতক্ষণে আসল কথা মনে করাই দিছস। বন্ধুর বাসর ঘরে আমি থাকবো। সাদির ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। সে দীর্ঘশ্বাস ফেলে বলে, ইটস ওকে, তুই থাক বাসর ঘরে। বলেই সে ছোঁয়ার হাত ধরে টানতে টানতে সকলের চোখের পলকে বেরিয়ে যায় এবং পাশের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সামির বেচারার বুঝতে পাক্কা 2 মিনিট সময় লাগে কি হলো। যখন বুঝতে পারে তখন চিল্লিয়ে বলে ওঠে, বন্ধু আমারে ছাড়া রুম লক করিস না। আমি তোদের ডিস্টার্ব করব না, শুধু একটু দেখব কে শোনে কার কথা। সকলে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। সামির সাদির যে রুমে ঢুকেছে সেই রুমের দরজার সামনে বসে আহাজারি করতে থাকে। বন্ধুরে অন্যায় করিস না, আমি একটা ভোলা ভালা পোলা, আমারে না নিলে তোর শ্বশুরকে কল করব আমি। সাদি জবাব দেয়, দে, আমার শ্বশুর আর তুই নাগিনী ডান্স কর গিয়ে। আপাতত বিরক্ত করিস না, তোর নাম আমি ইতিহাসের পাতায় লিখতে চাইছিলাম চাচা। তোর মেশিন নিয়ে বই লিখতে চাচ্ছিলাম। তুই এত বড় অন্যায় করিস না। ছোঁয়া বড় বড় চোখ করে সাদির দিকে তাকিয়ে আছে। সাদি সাউন্ড বক্স চালিয়ে দিয়েছে। সামিরের বকবকানি আপাতত শোনার মুড নাই। সামির যে 1-2 ঘন্টার মধ্যে থাকবে না এটা সাদির জানা। ছোঁয়া রিনরে নিয়ে বলে, আপনার ওয়েট কত? সাদি বিছানার চাদর ঠিক করতে করতে জবাব দেয়, 80। ছোঁয়া শুকনো ঢোক গিলে, খাট যে এমনি এমনি ভাঙেনি, এতক্ষণে পাক্কা কনফার্ম হয়ে গেল। সাদি এক পলক তাকায় ছোঁয়ার মুখ পানে, বুঝে যায় বোকা প্রেয়সীর মনোভাব। তুমি ভয় পেও না, আমার ওজনের প্রভাব তোমার উপর পড়বে না। ছোঁয়া যেন লজ্জা পেল, মাথা নিচু করে ফেলে। ঘড়ির কাঁটা টিকটিক শব্দে জানাই দেয় রাত 12টা বেজে গিয়েছে। সাদির প্রেয়সীর জন্মদিন চলে এসেছে। সাদি পকেট থেকে একটা ছোট্ট বাক্স বের করে ছোঁয়ার সামনে হাঁটু মুড়ে বসে পড়ে। আমি না গুছিয়ে প্রপোজ করতে পারি না, কবিতা লিখে মনোভাব প্রকাশ করতে পারি না। সোজা সাপটা ভাষায় বলছি, তোমাকে আমি ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তুমি আমার হৃদয় হরণী। তোমাকে ছাড়া আমার একটা মুহূর্তও চলে না। তোমাকে ছাড়া আমি আমাকেই ভাবতে পারি না। সারা জীবন আমার হয়ে থেকেও হৃদয় হরণী। ছোঁয়া সাদির হাত থেকে বাক্সটা হাতে নেয়, সাদির হাত ধরে তাকে তোলে। শুভ জন্মদিন শখের নারী, সারা জীবন একই রকম থেকো। আমার আধ পাগলা বউ হয়ে আমাকে রাঙিয়ে দিও। ছোঁয়া মুচকি হেসে মাথা রাখে সাদির বুকে। এরকম একটা রাত চেয়ে এসেছে ছোঁয়া, এমনটাই কল্পনা করে গিয়েছে সব সময়। অবশেষে স্বপ্ন সত্যি হয়ে গেল। হৃদয় হরণী মানে কি সাধু? হৃদয় মানে জানো তো, হরণী মানে হরণ করা বা দখল করা। যে তোমায় হৃদয়টা দখল করে বসে আছে তাকেই হৃদয় হরণী বলে। তুমি আমার শখের নারী ছোঁয়া,
আমি তোমাকে ভীষণ ভালোবাসি। বাক্স খুলে সেটার ভেতর থেকে লকেটওয়ালা একটা চেন বের করতে করতে বলে সাদি। ছোঁয়ার কপালে ভাঁজ পড়ে। বাই এনি চান্স আপনি কি আমাকে আগে থেকে ভালোবাসতেন? মৃদু হাসে সাদি। খাটের এক কোণায় গিয়ে বসে। ইশারায় ছোঁয়াকেও বসতে বলে। ছোঁয়াও সাদির পাশে বসে। তোমাকে আমি কবে থেকে ভালোবাসি জানি না, তবে বউ বানানোর স্বপ্ন দেখেছি অনেক আগে থেকে। নিজের স্বপ্নটার কথা শেয়ার করেছিলাম তোমার বাবার কাছে। তিনি নাকচ করে দেন এবং স্পষ্ট গলায় বুঝিয়ে দেয় তোমার আর আমার মধ্যে ঠিক কতটা দূরত্ব রয়েছে। আমিও বুঝে গিয়েছিলাম এবং তোমার থেকে দূরত্ব বজায় রেখেই চলতাম। নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য বন্ধুত্ব করেছিলাম মিহির সাথে। বন্ধুত্ব ছিল বা তার থেকেও কিছুটা বেশি। হয়তো আমার চাওয়াটা সত্যি ছিল, তাই তুমি আজকে আমার ভেঙচি কাটে ছোঁয়া। লোকটা তাকে আগে থেকে ভালোবাসে, অথচ কি না নাটকটাই না করলো। একটুও ভালোবাসা দেখাতো না। সাদি লকেট খুলে তার ভেতরে দুটো নাম লেখা, একটা দিয়া এবং অপরটা ছোঁয়ার। নাম দেখে ছোঁয়ার কুচকানো ভুরু আরও কুচকে যায়। সে এক লাফে দাঁড়িয়ে যায়। আমার ছেলের নাম আমি কুদ্দুসই রাখবো, ছোঁয়া কখনোই রাখবো না। সাদি দীর্ঘশ্বাস ফেলে। ছোঁয়া পাগলামি করে রাতটা নষ্ট করিও না। আর আপনি যে আমার ছেলের নাম নষ্ট করছেন। সাদি হতাশ, বুঝে যায় তার আধ পাগল বউ মানবে না। ঠিক আছে, না ডাকনাম কুদ্দুস থাকবে, স্কুল কলেজে ছোঁয়া দেব। ছোঁয়া এটা মানতেও নারাজ, তাই দারুণ তেজে আবারও বলে ওঠে, একদম না, স্কুল কলেজেও কুদ্দুস থাকবে। হার মানে সাদি। ঠিক আছে, আপাতত কাছে এসো। কাছে যাব, তার আগে আপনি কান ধরে 20 বার উঠবোস করবেন। কিন্তু কেন? এতদিন চোরকির মতো আমাকে আপনার পেছনে দৌড় করানোর জন্য। আপনি জানেন আপনি আমাকে কতটা পিছিয়ে দিয়েছেন। বিয়ের দিন থেকে যদি আমরা কাছাকাছি চলে আসতাম, তাহলে এতদিনে কুদ্দুস আমাদের কোলে চলে আসতো এবং কুদ্দুসিকে আনার প্ল্যানিং শুরু করে দিতে পারতাম। কুদ্দুসি আবার কে? মেয়ের নাম কুদ্দুসি রাখবো, দিয়া থাকবে ভালো নাম, ডাকনাম কুদ্দুসি। সাদি 2 হাত জোড় করে বলে, মাপ কইরা দে বোন, তুই বের হ আমার রুম থেকে। আমাকে একটু শান্তি দে। ছোঁয়া ভেঙচি কাটে। আমাকে আজকে বের করে দিলে আপনার চুলের কসম আমি চলে যাব গাব্রিয়েলের কাছে। 20 বছর পরে 10টা বাচ্চা নিয়ে তবেই ফিরবো আপনার কাছে। হতাশ সাদি কথাবার্তা ছাড়া কান ধরে উঠবস করতে থাকে। ছোঁয়া কাউন্ট করতে থাকে। গুনে গুনে 20 বার কান ধরে শেষ হলে ছোঁয়া এগিয়ে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে সাদিকে। সাদিও আগলে নেয় ছোঁয়াকে। ছোঁয়া সাদির পাঞ্জাবির বোতাম খুলে লোমযুক্ত বুকে ছোট্ট ছোট্ট চুমু খায় এবং ফিস ফিস করে বলে, কথা দেন। সাদির ছোঁয়ার মাথায় চুমু খেয়ে জবাব দেয়, কি কথা দিব? অল্প অল্প করে চুমু খাবেন, রাক্ষসের মতো নিঃশ্বাস বন্ধ করে দিবেন না। দাঁতে দাঁত চেপে ছোঁয়াকে ছেড়ে দেয় সাদি। এই বলদ কি কোনোদিনও মানুষ হবে না? ছোঁয়া এক পলক তাকায় সাদির দিকে। এভাবে দাঁত কটমট করবেন না। দাঁত ভেঙে গেলে কুদ্দুস এবং কুদ্দুসি আপনাকে বাবা না ডেকে নানা ডাকবে। রাখতে গিয়ে রাগ করতে পারে না সাদি। কি বলবে ওকে? স্বভাব তো এমনই। রাগ করলে কি ম্যাচুয়ার হয়ে যাবে? কখনোই না। ছোঁয়ার হাত টেনে কাছে নিয়ে উষ্টদয় চেপে ধরে নিজের পুরুষালী উষ্টদয় দ্বারা। 2 হাতের বেমিশাল স্পর্শ এবং পুরু উষ্টের অত্যাচারে অস্থির ছোঁয়া। ছাড়া পাওয়ার জন্য ছটপট করতে থাকলেও শখের পুরুষ একটুও ছাড় দেয় না ছোঁয়াকে। অতিষ্ঠ হয়ে সাদির চুলগুলো মুঠোয় পুরে নেয় ছোঁয়া। সাদি ছেড়ে দেয় এবং কড়া গলায় জানিয়ে দেয়, আজকে কোনো রকমে বান্দরামি করলে চলে যাব মিহির কাছে, মাইন্ড ইট। ব্যাস, ছোঁয়া রানী একদম সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। চুলগুলো ছেড়ে দেয় এবং নিজেই সাদির উষ্টদয় ছুঁয়ে দেয় নিজ উষ্ট দ্বারা। ফজরের আজান দিয়েছে বেশ কিছুক্ষণ আগে। ইতিমধ্যে পাখির কিচিরমিচির শুরু হয়ে গিয়েছে। ছোঁয়া এখনও মুখ গোমড়া করে বসে আছে। মূলত সে সাদির পাশে শোবে না। 1 ঘন্টা যাবৎ এভাবেই বসে আছে। সাদি শুয়ে শুয়ে দেখছে অভিমানী বউটাকে। বউ রেগে নেই, তবে অভিমান করেছে, সাথে ভয়ও পেয়েছে মনে হয়। সাদি ঠিক আন্দাজ করতে পারছে না। আন্দাজ করবে কি করে? কথাই তো বলছে না।
শেষ কথা বলেছিল গভীর স্পর্শের মুহূর্তে। মস্তিষ্কে চাপ দিয়ে সাদি মনে করে ছোঁয়া শেষ কথা কি বলেছিল। বলেছিল আজ না প্লিজ, কিন্তু সাদি ছোঁয়ার কোনো কথা শোনেনি, আসলে শুনতে পারেনি, নিজেকে দমিয়ে রাখতেও পারেনি। পাশে শখের নারী সে, আবার বউ, 32 বছরের পাকাপোক্ত যুবক হয়ে নিজেকে দমাতে সক্ষম হয়নি। অবশ্যই এর জন্য সাদি অনুশোচনাও হচ্ছে না। এতদিন অনেক জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। আজ না হয় সাদি একটু জ্বালালো। ছোঁয়া একটু ঘুমিয়ে নাও, ভালো লাগবে, এটা নিয়ে 4 বার বলল সাদি। তবুও ছোঁয়ার কোনো সাড়া নেই। একটু নড়ে চড়ে বসে ছোঁয়া, শরীরে এখনও শাড়ি পেঁচিয়ে আছে। বিরক্তর চরম পর্যায়ে চলে যায় সাদি, এক লাফে উঠে পড়ে। ছোঁয়া চমকে তাকায় সাদির দিকে। লোকটা উঠছে কেন? ছোঁয়া কিছু বুঝে ওঠার আগেই সাদি পাচাকোলা করে তুলে নেয় ছোঁয়াকে। মৃদু চিৎকার করে ওঠে ছোঁয়া, চোখ মুখ খিচে বন্ধ করে গলা জড়িয়ে ধরে সাদির। সাদি বাঁকা হাসে। ঘুমাবে না তো কি করার, চলো গোসল সেরে নি। চোখ দুটো বড় বড় করে মেলে ছোঁয়া। লোকটা আজকে এতটা জ্বালাচ্ছে কেন? ডিসেম্বরে শুরু, প্রচণ্ড শীত, এই শীতে এখন গোসল? মরেই যাবে ছোঁয়া। লোকটার এত অত্যাচারে ছোঁয়া মরেনি বলে এখন ঠান্ডা পানি দিয়ে মারতে চাইছে। পাষাণ লোক। ছোঁয়ার মেজাজ তুঙ্গে। শয়তান বেডা, এত অত্যাচার কেন করছে? এই যে কনকনে ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়েছে, যাক সেখানে দুঃখ নেই। এমনিতেও কাল গোসল করেনি, আজকে করতেই হতো। একটুখানি উপকার করেছে, কিন্তু দুঃখটা এখানে। এখনও কম্বল চাপা দিয়ে ঘুমোতে দিচ্ছে না, বসিয়ে রেখেছে এবং বলেছে কিছুক্ষণ অপেক্ষা করতে। এটা কি শাস্তি নয়? সারা রাত জ্বালাতন করে কি মানুষটার মন ভরেনি? নেহাত ছোঁয়া পণ করেছে কথা বলবে না, না হলে এতক্ষণে ইচ্ছে মতো কিছু কথা শুনিয়ে দিত। সাদি গায়ে শার্ট চাপিয়ে চুলগুলো ঠিকঠাক করে ছোঁয়ার দিকে তাকায়। ছোঁয়া তাকিয়েছিল বিধায় চোখাচোখি হয়ে যায় এবং ছোঁয়া ভেঙচি কেটে চোখ ফিরিয়ে নেয়। সাদি হাসে। বইয়ের রাগ বুঝতে পারছে খুব। ঘুমিও না, জাস্ট 5 মিনিট, আমি আসছি বলেই সাদি দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলে দিতেই হুড়মুড়িয়ে একের পর এক ফ্লোরে গড়াগড়ি খেয়ে পড়ে যায়। প্রথমে সামির পড়েছে, তারপর আশিক, তারপর ইরা। সিপন আর রিমি পড়তে পড়তে নিজেদের সামলে নেয়। ভাঁজ পড়ে সাদির কপালে। স্বামী চিৎকার করে ওঠে। বেচারা ব্যথাও পেয়েছে বেশ। শালা বউ পাইয়া হুঁশজ্ঞান হারাইছে। কোমরটা আমার ভেঙে গেছে, এখন বিয়ে করমু কেমনে? বউরে ভালোবাসবো কেমনে? বউয়ের সাথে রোম্যান্স করমু কেমনে? সব থেকে বড় কথা, এই ভাঙা কোমরওয়ালা স্বামীরের সাথে মেয়ে দিবে কে? কোমর ধরে আঝারি করতে করতে বলতে থাকে। বাকিরা উঠে পড়েছে। ইরাও বেশ চটে গেছে সামিরের ওপর। একটা লাথি মারে সামিরকে। শালা সকাল সকাল ঘুম থেকে ডেকে তুললি, সিগারেট দেখাবি বলে। আর এখন ছোঁয়া নীরব দর্শকের মতো দেখে যাচ্ছে। সাদি দীর্ঘশ্বাস ফেলে। 2 মিনিটের মধ্যে সব কয়টা বের হবে এখান থেকে। সামির এক লাফে দাঁড়িয়ে যায়, মুহূর্তেই তার ব্যথা গায়েব। বিড়াল মেরেছিস মামা, কেমন মজা রে, শান্তি লাগে? তখনই ছোঁয়া বলে ওঠে, বিড়াল মারেনি, কিন্তু আমাকে আধমরা করেছে। এই সকালে ঠান্ডা পানিতে চুবিয়েছে জানো। আর রাতে তো। ছোঁয়া বাকিটা শেষ করার আগেই সাদি ধমকে ওঠে, চুপচাপ বসে থাকো, একটা কথা বললে মাথায় তুলে আছাড় মারবো, ইডিয়েট। ছোঁয়া গাল ফুলিয়ে ফেলে। এত অত্যাচার করে এখন ধমক দেওয়া হচ্ছে? রিমি বলে ওঠে, ছোঁয়া পরে বলিও আমায়, কেমন? সামিরের ঘোর আপত্তি এতে। তোরে একা কেন কইব? আমরা কি রাজাকার? ভুলে যাস না আমি সাদি চাচার জন্মের দোস্ত। তার বাসরের কাহিনী শোনার পুরোপুরি অধিকার আছে আমার। ছোঁয়া মামুনি, তুই আমারে ক। সামির ছোঁয়ার দিকে এগোতে নেয়। সাদি সামিরের কলার টেনে ধরে। 2 মিনিটের মধ্যে রুম থেকে বের হলে ঐশীর সাথে ডেট করার ব্যবস্থা করে দিব। ব্যাস, সামির ঠান্ডা। পকেট থেকে ওষুধের প্যাকেট বের করে সাদির হাতে দেয়। তোদের কি লজ্জা শরম নেই? বাবার বয়সী বন্ধু বিয়ে করে বাসর করেছে, তোরা দল বেঁধে এসে ডিস্টার্ব করছিস। আমি তো লজ্জায় পুরো লাল হয়ে যাচ্ছি। বের হ সবাই, 1 মাসের মধ্যে ওদের ডিস্টার্ব করবি না, প্রাইভেসি দিবি। শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই তোদের। গেট আউট হ। সাদি মুচকি হাসে, বিড়বিড় করে বলে, ড্রামাবাজ একটা।
স্বামী সবাইকে টেনে বের করে রুম থেকে, তারপর নিজেও বের হয়ে যায়। সাদি পুনরায় দরজা বন্ধ করে দেয় এবং এগিয়ে আসে ছোঁয়ার দিকে। গ্লাসে পানি ঢেলে ছোঁয়ার পাশে বসে। ওষুধ খেয়ে নাও ছোঁয়া। জবাব দেয় না, মুখ ঘুরিয়ে বসে থাকে। ওষুধ খাবে না নাকি? আবার শুরু করব? ছোঁয়া মেরে সাদির হাত থেকে ওষুধের পাতা নিয়ে নেয়। কিসের ওষুধ? ব্যথার। দুটো এখানে? দুটোই ব্যথার? পিল তো নেই। এত কথা কেন? ছোঁয়া ভেঙচি কেটে বলে, আমি এসব খাবো না। কিন্তু কেন? বললাম না আমার বেবি দরকার। সাদি কপাল চাপকায়। কোনো পুণ্যের ফলে এমন বউ পেয়েছিল। দেখো ছোঁয়া, তুমি এখনও ছোট, আরও কিছুদিন সময় লাগবে আমাদের। কে বলেছে আমি ছোট? 18 বছর আমার। দাদির বাচ্চা হয়েছিল 14 বছরে। সেই হিসাবে আমার বেবি হবার বয়স পেরিয়ে গিয়েছে। সাদি দীর্ঘশ্বাস ফেলে। ব্যথার ওষুধ ছোঁয়ার হাত থেকে নিয়ে, এটা পিল ছিল, ওটা ফেলে দিন। আমি খাবো না, এটা খাবো। সাদি মাথা নাড়ায়। ছোঁয়া পিলটা খেয়ে নেয়। স্বস্তির নিঃশ্বাস ফেলে সাদি। ছোঁয়ার থেকে গ্লাস নিয়ে টেবিলে রেখে লাইট অফ করে দেয় এবং ছোঁয়ার পাশে এসে বসে। চলো এবার ঘুমিয়ে পড়ি। ছোঁয়া সাদির দিকে পেছন ফিরে শুয়ে পড়ে। সাদি পেছন থেকে জাপটে জড়িয়ে ধরে ছোঁয়াকে, গলায় মুখ গুজে। এত রাগ করতে নেই বউ, তোমারই তো বর, তাই না?